অডিও কথনে সবাইকে স্বাগতম। রহস্যে ঘেরা প্রকাণ্ড এক প্রাচীন বাড়িতে মিসির আলি তো এসে উপস্থিত হলেন। এরপর আরো কি কি রহস্য অপেক্ষা করছে চলুন শুনে আসি। আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা রহস্য উপন্যাস আমি মিসির আলি এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। শুরু করছি তাহলে। মিসির আলি বিড়বিড় করে বললেন, দিস ইজ আ ড্রিম, নাথিং বাট আ ড্রিম। যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটে, এখানেও তাই ঘটছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কুণ্ডলি ভেঙে সাপটা মাথা বের করলো। এই তো এখন মশারি বেয়ে নিচে নামছে। সাপের গায়ে লম্বা লম্বা দাগ থাকে, এর গায়ে ফুটি ফুটি, অনেকটা চিত্রা হরিণের মতো। তিনি আবারও বিড়বিড় করে বললেন, দিস ইজ আ ড্রিম, নাথিং বাট আ ড্রিম। স্বপ্নের নানান স্তর আছে। তিনি নিশ্চয়ই গভীর কোনো স্তরের স্বপ্ন দেখছেন। এ ধরনের স্বপ্ন চট করে ভাঙে না। মানুষের মস্তিষ্ক স্বপ্নটা পুরোপুরি দেখানোর ব্যবস্থা করে। তার বেলাতেও এই ব্যাপারটিই হচ্ছে। স্বপ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখতে হবে। তার মস্তিষ্ক দেখাবে, তিনি না চাইলেও দেখাবে। যদি ঘটনাটা স্বপ্ন হয়ে থাকে তাহলে তার চুপচাপ শুয়ে সাপটার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। চোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে না। তার চোখ বন্ধ না করার সঙ্গে স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আর যদি স্বপ্ন না হয়ে থাকে তাহলে অনেক কিছুই করার আছে। শুয়ে না থেকে তার উঠে বসা দরকার, হাততালি দেওয়া দরকার। সাপ শব্দ পছন্দ করে না। যে কোনো ধরনের কম্পন তার কাছে বিরক্তিকর। খাটটা দোলানো যেতে পারে। বালিশের নিচে সিগারেট আছে, সিগারেট ধরানো যেতে পারে। সিগারেটের ধোঁয়াও নিশ্চয়ই সাপটা পছন্দ করবে না। মিসির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটো কারণ হতে পারে। স্বপ্নে নিজের ইচ্ছায় কিছুই করা যায় না। তিনি উঠে বসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কাজে এটা স্বপ্ন। আর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে। মস্তিষ্ক উঠে বসার সিগন্যালটা ঠিকমতো দিতে পারছে না। যেসব রাসায়নিক বস্তু নিউরনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তিনি বালিশের নিচে হাত দিয়ে সিগারেট নিলেন, সিগারেট ধরালেন। তামাকের গন্ধ পাওয়া গেল। তাহলে কি এটা স্বপ্ন না, সত্যি? স্বপ্ন হলো সিনেমার পর্দায় ছবি দেখার মতো। ছবি দেখা যাবে, শব্দ শোনা যাবে, তবে কোনো গন্ধ পাওয়া যাবে না। স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন। তিনি গন্ধ পাচ্ছেন এবং রঙও দেখছেন। সাপের গায়ের হলুদ ফুটি স্পষ্ট দেখছেন। এই তো এখন তার হাতে বেনসন অ্যান্ড হেজেস এর সোনালি প্যাকেট। গাঢ় লাল রঙের উপর লেখা স্পেশাল ফিল্টার। তবে এখানেও কথা আছে। গভীর স্তরের স্বপ্নে বর্ণ গন্ধ সবই থাকে। আচ্ছা, এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন না, বাস্তব ঘটনা? তাকে তো আগেই বলা হয়েছে এই বাড়ির দোতলায় সাপ আছে। যদি সাপ থেকেই থাকে তাহলে ঘরে সাপ আসতেই পারে, কারণ এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। ধরে নেওয়া যায় একটা সাপ ঘরে ঢুকেছে। আলো সমস্ত প্রাণীকুলকে কৌতূহলী করে। সাপটাকেও করেছে। সে এগিয়ে এসেছে খাটের নিচে রাখা হারিকেনের দিকে। এখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলার শব্দ। খাট থেকে শব্দটা আসছে। সাপটা আবারও কৌতূহলী হলো। সে দেখতে গেল ব্যাপারটা কি, কিসের শব্দ, শব্দটা কোত্থেকে আসছে। দেখতে গিয়ে সে চলে গেল ছাদে। তার কৌতূহল মিটেছে বলে সে এখন চলে যাচ্ছে, কিংবা তার কৌতূহল মেটেনি, সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পারছে কৌতূহল মেটার কোনো সম্ভাবনা নেই। মিসির আলি বিছানায় উঠে বসলেন, বালিশের কাছে হাত বাড়ালেন। টর্চ লাইটটা আছে। তিনি টর্চের আলো ফেললেন। সাপটা দেখা যাচ্ছে না। খাট বেয়ে নিশ্চয়ই নেমে গেছে। তিনি কয়েকবার কাশলেন, টর্চ লাইটে টোকা দিলেন, বসে বসেই খাট নাড়ালেন। তিনি এখন বিছানা থেকে নামবেন।
তাকে একটা কাজ করতে হবে, ছোটখাটো একটা পরীক্ষা। তাকে যেতে হবে বড় টেবিলটার কাছে। টেবিলের উপর ডায়েরি আছে, ডায়েরির পাতায় কিছু একটা লিখে নাম সই করতে হবে। এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকে। সকালে ঘুম ভেঙে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই, তাহলে বুঝতে হবে পুরো ব্যাপারটা স্বপ্ন। আর যদি দেখেন লেখা আছে, তাহলে বুঝতে হবে যা দেখেছেন সবই সত্যি। মিসির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেন। সাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন, সেই ভয়টা এখন আর লাগছে না, তবে গা ছমছম করছে। মেঝেতে কোথাও সাপটাকে দেখা গেল না। মিসির আলি টেবিলের কাছে গেলেন। ডায়েরিতে লিখলেন, আজ ৭ তারিখ। আমি আমার মশারির উপর একটা সাপ দেখেছি। লিখে নাম সই করলেন। ডায়েরি উল্টে এমনভাবে টেবিলে রাখলেন যেন সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ে ডায়েরিটা উল্টানো। কিছুক্ষণ বারান্দায় দাঁড়াবেন। ঘরের ভেতর দম বন্ধ লাগছে। তিনি দরজায় ছিটকিনি না দিয়েই শুয়েছিলেন। পুরনো আমলের বাড়ি, ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা নাড়ানো গেল না। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হলো না। মিসির আলি খাটে এসে উঠলেন। হইচই চিৎকার করার কোনো মানেই হয় না। পুরো ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনা অনেক বেশি। কাজেই তার যা করণীয় তা হলো বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্য অপেক্ষা করা। মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। পায়ের কাছে রাখা চাদর বুক পর্যন্ত টেনে দিলেন। একটা হাত রাখলেন কোলবালিশের উপর। তিনি চোখ বন্ধ করে আছেন। মাথার ভেতরে সমুদ্র গর্জনের মতো শব্দ করছে। এরকম শব্দ কেন হচ্ছে কে জানে। প্রচন্ড ভয় পাবার পরে কি মানুষের শরীরবৃত্তি ও কর্মকাণ্ড খানিকটা এলোমেলো হয়ে যায়? তার ঘুম ভাঙল অনেক বেলায়। ঘর ভর্তি আলো, পাক পাখালি চারিদিকে কিচকিচ করছে। খাটের পাশে লিলি দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই ১৭-১৮ বছরের বেশি হবে না। লিলি হাসি মুখে বলল, চাচাজি, আপনি দরজার ছিটকিনি না লাগিয়ে ঘুমিয়েছেন? মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারিনি। লিলি বলল, আমি তো আর সেটা জানি না। এর আগেও ২বার এসে বন্ধ দরজায় দাঁড়িয়ে থেকে চলে গিয়েছি। এইবার কি মনে করে দরজায় ধাক্কা দিলাম, ধাক্কা দিতেই দরজা খুলে গেল। চাচাজি, রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। নিন চা নিন। আমি বইয়ে পড়েছি আপনি বাসি মুখে দিনের প্রথম চা খান। নাস্তা তৈরি আছে, হাত মুখ ধুয়ে নিচে নামলেই নাস্তা দিয়ে দিব। তোমার শরীর এখন ভালো? শরীর খুব ভালো। কাল রাতেও ভালো ছিল। ওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলাম। ও আপনাকে কি বলেছে? আমার মাথা খারাপ? আমার চিকিৎসা দরকার? এই ধরনেরই কিছু। লিলি হাসতে হাসতে বলল, রাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করেছি। ও আমার অভিনয় ধরতে পারে না। চাচাজি, আমার চা কেমন হয়েছে? ভালো হয়েছে। কাল রাতের খাবারটা কেমন ছিল? ভালো ছিল। আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আজ আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবো। পুঁই শাকের পাতা আনতে পাঠিয়েছি। পাওয়া গেলেই হয়। এমন জংলা জায়গায় বাস করি, আশেপাশের ২-৩ মাইলের মধ্যে হাট বাজার নেই। মিসির আলি কাপে চুমুক দিতে দিতে বললেন, লিলি, একটা কাজ করো তো। টেবিলের উপর দেখো তো আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছে। পাতাটা খুলে দেখো কি লেখা। লিলি টেবিলের কাছে গেল। ডায়েরি উল্টো করে রাখা নেই, বইগুলির উপর রাখা। লিলি বলল, চাচাজি, টেবিলের উপর তো কোনো ডায়েরি উল্টো করে রাখা নেই। লাল মলাটের ডায়েরি। ৭ তারিখ বের করে দেখো তো কিছু লেখা আছে কিনা। লিলি অবাক হয়ে বলল, কিছু লেখা নেই, কি লেখা থাকবে? মিসির আলি হালকা গলায় বললেন, রেখে দাও, কিছু লেখা থাকবে না। তোমার স্বামীর ঘুম কি ভেঙেছে? ওর ঘুম একটার আগে ভাঙবে না। সারা রাত জেগে তারা দেখেছে। আপনাকে কি কি দেখাবে সব ঠিকঠাক করেছে। আজ আপনাকে কি দেখানো হবে জানেন? না। স্বনির্বলয়। এইসব দেখে কি হয় কে জানে। আমার খুবই ফালতু লাগে। চাচাজি,
আমি নিচে যাচ্ছি, হাত মুখ ধুয়ে আপনি নেমে আসুন। আজ আপনি নাস্তা খাবেন চুলার পাশে বসে, গরম গরম লুচি ভেজে পাতে তুলে দেব। তোমার লুচিগুলিও কি স্পেশাল? অবশ্যই। অর্ধেক ময়দা আর অর্ধেক সুজি দানা মিশিয়ে কাই তৈরি করা হয়। 10-12 ঘন্টা এই কাই ভেজা ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়। লুচির কাই আমি কাল রাতেই তৈরি করে রেখেছি। ভালো। শুধু ভালো বললে হবে না, আপনি চলে যাবার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেন, রান্নার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমি বাঁধিয়ে রাখবো। অবশ্যই দিয়ে যাব। তুমি চাইলে এখনই দিয়ে দিতে পারি। ও মা, এখন কেন দেবেন? আমি তো এখনো আপনার জন্য রান্নাই করিনি। চাচাজি, যাই। লিলি চলে যাবার পর মিসির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কথা কিছু লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গত রাতে যা দেখেছেন সবই স্বপ্ন? গভীর গাঢ় স্বপ্ন? মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন, লুচি বেগুন ভাজা খেলেন, চা খেলেন। লিলি বলল, চাচাজি, আপনি ঘুরে ফিরে বাড়ি দেখুন, বাগান দেখুন, লাইব্রেরি ঘর খুলে রেখেছি, লাইব্রেরির বইপত্রও দেখতে পারেন। তোমার কুকুরগুলি কি বাঁধা আছে? হ্যাঁ হ্যাঁ, কুকুর বাঁধা। বরকতকে পুঁই পাতার খোঁজে পাঠিয়েছি। বড় বড় পুঁই পাতা ছাড়া পাতুরি হয় না। বরকত এলেই কুকুরগুলির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তখন আপনার কুকুর ভীতি থাকবে না। নীল ফুল ফোটে ওই গাছটা কোথায়? পেছনের বাগানে, বিশাল গাছ, আপনি দেখলেই চিনতে পারবেন। গাছের গুঁড়িটা বাঁধানো। পেছনের বাগানে একটা ভাঙা মন্দির আছে। মন্দিরে ঢুকবেন না, সাপের আড্ডা। কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল। বাড়ির মালিক আশ্বিনী রায় শাক্ত মতের মানুষ ছিলেন। স্বপ্নে দেখে তিনি কালী প্রতিষ্ঠা করেন। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি ভাষা ভাষা জানি। সুলতানকে জিজ্ঞেস করলেই আপনাকে বলবে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করব। লিলি বলল, আমি ওই দিনের মতো এক্সপ্রেসো কফি বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে চাচাজি? ঠিক আছে। মিসির আলি বাড়ি দেখতে বের হলেন। রাতে বাড়িটা যত প্রকাণ্ড মনে হয়েছিল, দিনের আলোয় মনে হচ্ছে তার চেয়েও প্রকাণ্ড। তবে প্রকাণ্ড হলেও ধ্বংসস্তূপ। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ভয় ভয় করে। মনে হয় বাড়িটাও কৌতূহলী চোখে তাকে দেখছে, চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা শেষ হলেই বাড়ি গম্ভীর গলায় ডাকবে, এই যে ভদ্রলোক, আপনার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে শুনে যান। মিসির আলি বাড়ির পেছনে চলে গেলেন। তিনি বৃক্ষপ্রেমিক না, গাছপালা নিয়ে তার বাড়াবাড়ি কৌতূহল নেই, কিন্তু নীল মরিচ ফুল গাছটা দেখতে ইচ্ছে হচ্ছে। বাড়ির পেছনের জায়গাটা আশ্চর্য রকম ভাবে পরিষ্কার। ঝোপঝাড় নেই, বড় বড় ঘাস নেই, গাছের নিচে শুকনো পাতা পড়ে নেই। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাঁট দেয়া হয়েছে। নীলমরিচ ফুল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে। এমন কিছু বিস্ময়কর গাছ বলে মনে হচ্ছে না। তবে মরিচ ফুল গাছের পাশেই চেরি গাছ ফুলে ফুলে ছেয়ে আছে। পাতা শূন্য গাছ সাদা ফুলে ঢেকে আছে। মিসির আলি বিস্মিত গলায় বললেন, বাহ, সুন্দর তো। চেরি গাছের পাতা শীতকালে ঝরে যায়। এখন শীত না, তারপরেও গাছে একটা পাতা নেই কেন? জন্মভূমি ছেড়ে অন্য দেশে এসে গাছের জিনে কি কোনো পরিবর্তন হয়েছে? নাকি এটা চেরি গাছ না, অন্য কোনো গাছ? তিনি নাম জানেন না। ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের অংশটা ঝোপঝাড়ে ঢাকা। বড় বড় কয়েকটা আম গাছ জায়গাটা অন্ধকার করে রেখেছে। উইয়ের ঢিবির মতো কিছু উঁচু মাটি দেখা গেল। মন্দিরের ঠিক সামনে সারি করে লাগানো জবা গাছ। জবা গাছ এত বড় হতে মিসির আলি দেখেননি। গাছগুলি আম কাঁঠালের গাছের মতোই প্রকাণ্ড। একটা গাছেই শুধু ফুল ফুটেছে, কালচে লাল রঙের ফুল। দেখতে ভালো লাগে না। জবা ফুল ছাড়া কালী পুজো হয় না। পূজার ফুলের জন্যই কি এই গাছগুলি লাগানো? এত প্রাচীন গাছ। মিসির আলি মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরের গায়ে শ্বেত পাথরের ফলকে কি সব লেখা, পড়তে ইচ্ছা করছে। বাবু আশ্বিনী কুমার রায় কর্তৃক অদ্য শনিবার বঙ্গাব্দ 1208 গৌর কালীমূর্তি অধিষ্ঠিত হইল। মিসির আলি নাম ফলকের দিকে তাকিয়ে আছেন।
গৌর কালী মূর্তি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কালী কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ না। চাচাজি, আপনার কফি। আপনাকে বলা হয়েছে মন্দিরের কাছে না আসতে, আর আপনি সোজাসুজি মন্দিরে চলে এসেছেন। আপনি দেখি একেবারে বাচ্চাদের মতো, যেটা করতে না করা হয় সেটাই করেন। মিসির আলী কফির মগ হাতে নিতে নিতে বললেন, গৌরকালী ব্যাপারটা কি? গৌরকালী হলো যে কালীর গায়ের রং গৌর, ধবধবে সাদা। বাবু আশ্বিনী রায় স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলছেন, তুই আমাকে প্রতিষ্ঠা কর, তবে গায়ের রং কালো করিস না বাবা, গৌরবর্ণ করবি। আশ্বিনী কুমার রায় বললেন, ঠিক আছে মা, করব। দেবী তখন বললেন, আমি তোর এখানে থাকবো নগ্ন অবস্থায়, আমার গায়ে যেন কোনো কাপড় না থাকে। আশ্বিনী কুমার রায় বললেন, সেটা কি ঠিক হবে মা? কত ভক্তরা তোমাকে দেখতে আসবে। দেবী বললেন, কেউ আমাকে দেখতে আসবে না, তোকে যা করতে বললাম তুই তাই কর। মিসির আলী বললেন, আশ্বিনী কুমার নগ্ন গৌরবর্ণের কালী প্রতিষ্ঠা করলেন? লিলি বলল, হ্যাঁ। মন্দিরে কি মূর্তি আছে? না, আশ্বিনী কুমার রায় নিজেই মূর্তিটা মেঘনায় ফেলে দিয়েছিলেন। কেন? গল্পটা আমি পুরোপুরি জানি না, ভাষা ভাষা জানি। দূরবীনওয়ালা অর্থাৎ সুলতান সাহেব ভালো মতো জানেন, ও আপনাকে গুছিয়ে বলবে। আগে তোমার কাছ থেকে অগোছালো ভাবে শুনি, অগোছালো গল্প শুনতে আমার বেশি ভালো লাগে। ঘটনাটা হলো এরকম, যেদিন দেবী প্রতিষ্ঠিত হলো সেই রাতেই আশ্বিনী বাবুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই বোকা ছেলে, নরবলি ছাড়া শক্তির প্রতিষ্ঠা হয়? তুই এক কাজ কর, আগামী অমাবস্যায় নরবলি দে। আশ্বিনী বাবু বললেন, এটা পারবো না মা, আমি মহাপাতক হব। দেবী বললেন, পাপ পুণ্যের তুই কি বুঝিস? তোকে যা করতে বললাম কর, নয়তো মহা বিপদে পড়বি। আশ্বিনী বাবু স্বপ্নের মধ্যেই কাঁদতে কাঁদতে বললেন, এই কাজটা পারবো না মা, নরবলি ছাড়া তুমি যা করতে বলবে তাই করব। দেবী তখন বললেন, তুই যখন পারবি না তখন আমার ব্যবস্থা আমিই করব, তখন তোর দুঃখের সীমা থাকবে না। আশ্বিনী বাবুর ঘুম ভেঙে গেল। দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন, খুবই কান্নাকাটি শুরু করলেন। আগামী অমাবস্যায় না জানি কি হয়। কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আশ্বিনী বাবুর বড় মেয়েকে মন্দিরের ভেতর পাওয়া গেল। বড় মেয়ের নাম শ্বেতা, বয়স 18-19, বিয়ের কথা চলছিল। সকালে মন্দিরে ঢুকে আশ্বিনী বাবু দেখেন মেয়ের মাথা একদিকে, ধড় আরেকদিকে, দেবীর খাড়ায় চাপ চাপ রক্ত। কি সর্বনাশ! আশ্বিনী বাবুর মাথা খারাপের মতো হয়ে গেল। তিনি সেই রাতেই দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। ওনার কি একটাই মেয়ে ছিল? ওনার 4 মেয়ে ছিল। 2 মাসের মাথায় দ্বিতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। মন্দিরের ভেতর তাকে পাওয়া গেল মাথা একদিকে, ধড় আরেকদিকে। আশ্বিনী বাবু বাড়ি ঘর বিক্রি করে বাকি 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রথমে গেলেন ডিব্রুগড়ে, সেখান থেকে শিলিগুড়িতে। শিলিগুড়িতে তার তৃতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। তখন তার স্ত্রী সীতা দেবী মামলা করেন স্বামীর বিরুদ্ধে। সীতা দেবী বলেন, হত্যার ঘটনাগুলি তার স্বামীই ঘটাচ্ছেন, দোষ দিচ্ছেন মা কালীর। ছোট মেয়েটাও বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিল। মামলার রায় কি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। তুমি এত সব জানলে কি করে? এই মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আমাদের দূরবীনওয়ালা সেই সব লেখা সবই জোগাড় করেছিল। আপনি চাইলে আপনাকে খুঁজে বের করে দেবে। আপনি কি চান? না, আমি চাই না। লিলি বলল, আমাকে দেখে কি বুঝতে পারছেন যে আমার মনটা খুব খারাপ? না, বুঝতে পারছি না। আমার মনটা খুবই খারাপ, কারণ পুঁই পাতা পাওয়া যায়নি। বড় বড় পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে পাতুরি করতে হয়। কলা পাতা দিয়েও হয়, তবে ভালো হয় না। মিসির আলি হেসে ফেলে বললেন, মন খারাপের কারণটা তো মনে হয় খুবই গুরুতর। আপনার কাছে গুরুতর মনে না হতে পারে, আমার কাছে গুরুতর। ও যেমন তারা দেখে, আমি করি রান্না। কোনো রাতে যদি আকাশ মেঘে ঢেকে যায়, ওর প্রচন্ড মেজাজ খারাপ হয়। ঠিক সেরকম আমি যখন রান্নার জিনিসপত্র পাই না, আমার মেজাজ খারাপ হয়। এটা কি দোষের?
না, দোষের না। এত সুন্দর বাগান, তুমি এখানে বেড়াতে আসো না? লিলি বলল, কখনো না। ন্যাংটা দেবীর আশেপাশে আমি থাকবো? পাগল হয়েছেন। তাছাড়া গাছপালা আমার ভালোও লাগে না। চাচাজি শুনুন, আমি চলে যাচ্ছি। খবরদার আপনি কিন্তু মন্দিরের ভেতর ঢুকবেন না। আচ্ছা, ঢুকবো না। তোমার স্বামীর ঘুম ভেঙেছে? হুম, ভেঙেছে। তার নাস্তা খাওয়া শেষ? সে নাস্তা খাবে না, দুপুরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম না এলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে। কেন? রাত জাগবে। আজ সে আপনাকে নিয়ে তারা দেখবে। আজ কি অমাবস্যা? আগামীকাল অমাবস্যা। মিসির আলি বললেন, কদিন ধরেই যেমন মেঘলা যাচ্ছে, অমাবস্যার রাতে যদি আকাশে মেঘ থাকে তাহলে তো সমস্যা। লিলি নিচু গলায় বলল, আপনার আর কি সমস্যা? সমস্যা আমার। আকাশে মেঘ দেখলে ও প্রচন্ড রেগে যায়, হইচই করে। অমাবস্যা হলো বৃষ্টির সময়। অন্যদিন বৃষ্টি না হলেও অমাবস্যায় বৃষ্টি হবেই। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আমি জানি না। আপনি নিশ্চয়ই জানেন। আমিও জানি না। কফির মগটা দিন, আমি নিয়ে চলে যাই। দুপুরের রান্না হলে খবর দেব, চলে আসবেন। এখন নিজের মনে ঘুরে বেড়ান। শুধু দয়া করে মন্দিরে ঢুকবেন না। মিসির আলি নীল মরিচ গাছের নিচে বসলেন। কালো সিমেন্টে বাঁধানো বেদি, বসার জন্য সুন্দর। সঙ্গে বই নিয়ে এলে পড়া যেত। দোতলায় উঠে বই আনতে ইচ্ছে করছে না। আচ্ছা, গত রাতের ঘটনাটা নিয়ে কি কিছু ভাববেন? না থাক, এখনো সময় হয়নি। মন্দিরের ভেতরটা একবার উঁকি দিয়ে দেখতে ইচ্ছে করছে। মেয়েটাও নিষেধ করেছে। নিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তো মানুষের ডিএনএর ভিতরেই আছে। মানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করেছে। ব্যাপারটা শুরু করেছিলেন আদিমানব আদম। তাকে কোনো ব্যাপারে নিষেধ করা হয়নি, শুধু বলা হয়েছিল গন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলো গন্ধম ফল খাওয়া। এডমন্ড হিলারির মার উচ্চতা ভীতি ছিল। তিনি তার পুত্রকে বললেন, তুমি আর যাই করো, বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারি এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকলেন। মিসির আলি মন্দিরের দিকে রওনা হলেন। ভেতরে ঢোকার দরকার নেই, তিনি শুধু উঁকি দিয়ে চলে আসবেন। পরিত্যক্ত মন্দিরে সাপ থাকা স্বাভাবিক, তবে কাল রাতের ঘটনার পর দিনের সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের। দরজায় হুক আছে। তালা লাগানোরও ব্যবস্থা আছে, কিন্তু দরজায় তালা নেই। মিসির আলি ধাক্কা দিতেই দরজা খুলল। মেঝে শ্বেত পাথরের, ঝকঝক করছে। মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুয়ে দিয়ে গেছে। তার চেয়েও বিস্ময়কর ঘটনা হলো, মন্দিরে মূর্তি আছে। গৌরকালীর নগ্ন মূর্তি। এখানেই বিস্ময়ের সমাপ্তি হলো না। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো, মূর্তিটি দেখতে অবিকল লিলির মতো। যেন কোনো ভাস্কর এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছে। কাকতালীয়ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনো মূর্তির চেহারা মিলে যাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা খুবই অবিশ্বাস্য ঘটনা। মিসির আলি মন্দির থেকে বের হলেন। চেরি গাছটার নিচে বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে শলার ঝাড়ু, বাগান ঝাড় দিয়ে এসেছে। তবে সে এই মুহূর্তে বাগান ঝাড় দিচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসির আলির দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল, বিস্ময়, আনন্দ কোনো কিছু নেই। সে তাকিয়ে আছে মাছের মতো ভাবলেশহীন ভাবে। মিসির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। বরকত চোখের দৃষ্টিতে এখনো তাকে অনুসরণ করছে। তার দৃষ্টির আড়ালে যাবার জন্যই মন্দিরের পেছনে চলে যাওয়া দরকার। মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্যরকম। একটা কুয়া আছে। কুয়ার পাড় পাথর দিয়ে বাঁধানো। কুয়ার উপরে তারের জাফরি। সেখানে বাগান বিলাস গাছ। গাছ ভর্তি ফুল। অন্ধকার কুয়া ফুলের কারণে আলো হয়ে আছে। নদীর কাছের বাড়িতে কখনো কুয়া থাকে না। এই কুয়াটাই প্রমাণ করে দিচ্ছে এক সময় নদী অনেক দূরে ছিল। মিসির আলি কুয়ার পাড়ে উঠলেন। পানি আছে কিনা দেখতে হবে। পাথর নিয়ে ফেলতে হবে। মিসির আলি কুয়াতে পাথর ফেলতে পারলেন না। তার আগেই তাকে চমকে উঠতে হলো। কারণ ঝাঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছে। মিসির আলি বললেন, কিছু বলবে?
বরকত জবাব দিল না, চোখও নামিয়ে নিল না। মিসির আলী বললেন, বাগান ঝাড় দিতে এসেছো? বরকত বলল, না। মিসির আলী বললেন, তোমার কুকুরগুলির সঙ্গে এখনো পরিচয় হয়নি, চলো যাই কুকুরগুলির সঙ্গে পরিচিত হয়ে আসি। বরকত বলল, আপনারে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আঙুল উঁচিয়ে দেখালো। মিসির আলী বললেন, কে ডাকছে, লিলি? বরকত জবাব দিল না, আঙুল উঁচিয়ে রাখলো। মিসির আলী আঙুল লক্ষ্য করে এগুলেন। বরকত এখনো হাত নামাচ্ছে না। তীর চিহ্ন আঁকা সাইনবোর্ডের মতো স্থির হয়ে আছে, তাকে দেখাচ্ছে কাকতাড়ুয়ার মতো। হাতের আঙুল লক্ষ্য করে মিসির আলী উপস্থিত হলেন লাইব্রেরি ঘরে। বিরাট ঘর। সাধারণত লাইব্রেরি ঘরের চারদিকেই বই থাকে। এই ঘরের একদিকের দেয়ালে বই রাখা, কোনো আলমিরা নেই, সব বই র্যাকে রাখা। র্যাকের উচ্চতা এমন যে হুইল চেয়ারে বসে হাত বাড়িয়ে বই নেওয়া যায়। লাইব্রেরি ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছে। সুলতানের সামনে টি টেবিলের মতো ছোট্ট টেবিল, সুলতানের উল্টো দিকে আরেকটা হুইল চেয়ার। সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? মিসির আলী বললেন, ভালো। আপনার বসার জন্য একটা হুইল চেয়ার রেখে দিয়েছি। তাই তো দেখছি। সুলতান গলার স্বর গম্ভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্য হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারেন? না, বলতে পারবো না। আপনি বিস্মিত হয়েছেন? সামান্য হচ্ছি। স্যার, বিস্মিত হবার কিছু নেই। আমি ব্যাখ্যা করলেই বুঝবেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করাটা খুবই যুক্তিযুক্ত। আপনি চেয়ারটায় আরাম করে বসুন, আমি ব্যাখ্যা করছি। মিসির আলী বসলেন। সুলতান বলল, চেয়ারের কন্ট্রোলগুলি দেখে নিন। পায়ের এখন আর আপনার কোনো ব্যবহার নেই। চেয়ার ঘোরানো, সামনে পেছনে যাওয়া সবই এখন থেকে করবেন হাতে। কাজটা এক হাতেও করতে পারেন, তবে দুটো হাত ব্যবহার করলে পরিশ্রম কম হবে। মিসির আলী বললেন, আমার তো আর এই চেয়ারে বসে অভ্যস্ত হবার দরকার নেই। আমি বসলাম আমার মতো। আপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। সুলতান বলল, স্যার, লিলি আপনাকে চাচাজি ডাকে, সেই সূত্রে আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, বলবো। এখন বলি, আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা কেন করলাম। আমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপ ফিট করি। তারপর আসে ফোকাসের ব্যাপারটা। টেলিস্কোপ স্ট্যান্ডে বসিয়ে এই কাজটা আমাকে করতে হয় হুইল চেয়ারে বসে। একবার টেলিস্কোপ সেট করা হয়ে গেলে সেখানে আর হাত দেওয়া যাবে না, সেটিং বদলানো যাবে না। স্যার, বুঝতে পারছেন? পারছি। হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপ সেট করলাম, তারপর হুইল চেয়ার নিয়ে সরে গেলাম। আপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেন। আপনাকে কষ্ট করতে হলো না। আপনাকে আর দাঁড়িয়ে হাঁটু গেড়ে কিংবা কুঁজো হয়ে টেলিস্কোপে চোখ রাখতে হবে না। হুইল চেয়ারের লজিকটা কি এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে? মিসির আলী হাসি মুখে বললেন, হ্যাঁ, পরিষ্কার হয়েছে। খুবই যুক্তিযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে শুরুতে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মতো খেয়েছিলাম। সুলতান হাসতে হাসতে বলল, আজ যেমন মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কার মতো খেলেন, মন্দিরে ঢুকে দেখলেন গৌর কালীর মূর্তি অবিকল লিলির মতো। এরও কিন্তু অত্যন্ত সরল ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? গৌর কালী মূর্তি বাবু আশ্বিনী কুমার অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেন। এই মূর্তি পরে আমি বানিয়েছি। হুইল চেয়ারে বসে জীবন কাটে না, নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো হবার হাস্যকর চেষ্টা, ছেনি হাতুড়ি নিয়ে পাথর কাটাকাটি। মূর্তিটা সুন্দর হয়েছে তো? মোটেও সুন্দর হয়নি। মুখের আদলটা শুধু এসেছে, আর কিছুই আসেনি। নগ্ন মূর্তি বলে আপনি লজ্জায় ভালো মতো তাকাননি। ভালো মতো তাকালে ত্রুটিগুলি ধরতে পারতেন। মূর্তির একটা হাত বড়, একটা ছোট। পায়ের প্রপোর্শন ঠিক হয়নি। হাঁটু যেখানে থাকার কথা তার চেয়ে উঁচুতে হয়েছে। আপনি এখন যদি দেখেন তাহলে ত্রুটিগুলি চোখে পড়বে। মূর্তিটা নগ্ন কেন বানিয়েছি সেই ব্যাখ্যা শুনতে চান না? তারও ব্যাখ্যা আছে। না, এর ব্যাখ্যা আমার কাছেও আছে। গৌরকালী মূর্তিটা ছিল নগ্ন। তুমি মন্দিরে গৌরকালী প্রতিষ্ঠা করতে চেয়েছ।
অতীত ফিরিয়ে আনার চেষ্টা। ইংরেজিতে সহজভাবে বলা যায় অ্যান অ্যাটেম্প্ট টু রিপিট দ্য পাস্ট। বাবু আশ্বিনী রায়ের ঘটনাটা আমাকে খুবই আলোড়িত করে। আমার মূর্তি বানানোতেও তার একটা ছায়া পড়েছে। মিসির আলি বললেন, তোমার কি মাঝে মাঝে নিজেকে বাবু আশ্বিনী কুমার মনে হয়? সুলতানকে দেখে মনে হলো মিসির আলির এই কথায় সে একটা ধাক্কার মতো খেয়েছে। নিজেকে সামলাতে তার সময় লাগছে। তার ভুরু কুঁচকে আছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার? এমনি বললাম, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হলো। কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবনযাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। সুলতান কঠিন গলায় বলল, আশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলার। সে ঠান্ডা মাথায় একের পর এক মানুষ খুন করেছে। খুনগুলি করেছে অতি প্রিয়জনদের, নিজের কন্যা। তাকে আমার পছন্দ হবে কেন? মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্র। মানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দরও করে। সবাই করে না, কেউ কেউ হয়তো করে। সুন্দরের পূজাও সবাই করে না, কেউ কেউ করে। সুলতান অসহিষ্ণু গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। মিসির আলি শান্ত গলায় বললেন, আমার ধারণা আশ্বিনী বাবুর ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তার মতো করে জীবন যাপন করতে চাচ্ছ। তুমি আকাশের তারা দেখো, কারণ আশ্বিনী বাবু দেখতেন। সুলতান কঠিন গলায় বলল, আপনাকে কে বলল আশ্বিনী বাবু তারা দেখতেন? মিসির আলি সহজ গলায় বললেন, আমাকে কেউ বলেনি, আমি অনুমান করছি। এই অনুমানের পেছনে ভিত্তি আছে। তোমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি লাইব্রেরিতে সাজানো বইগুলির উপর চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানো সোনার জলে নাম লেখা বেশ কিছু পুরনো বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুটো বই চোখে পড়েছে। একটার নাম তারা পরিচিতি, আর একটার নাম আকাশ পর্যবেক্ষণ। একটা ইংরেজি বই আছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার স্টার্স। এখন তুমি বলো, এই বইগুলি কি আশ্বিনী বাবুর? হ্যাঁ। উনি কি আকাশ দেখতেন? হ্যাঁ, দেখতেন। তার একটা দূরবীন ছিল, ম্যাক অ্যালেস্টার কোম্পানির চঙ্গ দূরবীন। উনি তারা দেখতেন বলেই কি তুমি এখন তারা দেখছো? সুলতান কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, না, ব্যাপারটা সেরকম না। আকাশের বিষয়ে আমার কৌতূহল ছোটবেলা থেকেই ছিল। তবে আশ্বিনী বাবুর লেখা ডায়েরি পড়ে আমি টেলিস্কোপ কিনতে আগ্রহী হই, এটা ঠিক। তিনি আকাশ দেখতেন এবং কি দেখতেন তা খুব গুছিয়ে লিখে রাখতেন। পড়তে ভালো লাগে। তার মানে এই না যে আমি তার জীবনযাত্রা অনুসরণ করছি। আপনি নিশ্চয়ই বলবেন না মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, এখন আমি মানুষ বলি দেয়া শুরু করব। মিসির আলি বললেন, আশ্বিনী বাবুর লেখা ডায়েরিটা কি আমি পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। আপনি কিন্তু স্যার আমার প্রশ্নের জবাব দেননি। ও, প্রশ্নটা যেন কি? প্রশ্নটা হলো, আপনার কি ধারণা আমিও মানুষ বলি দিচ্ছি? গ্রাম থেকে মানুষ ধরে এনে গোপনে বলি দিয়ে মন্দিরের পেছনের কুয়ায় ফেলে দিচ্ছি? আমাকে কি অসুস্থ মানুষ বলে মনে হচ্ছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটখাটো অসুখগুলি চট করে ধরা যায় না, কিন্তু ভয়ঙ্কর অসুখগুলি মানুষের মস্তিষ্কের ভেতরে বাস করে। এদের চট করে ধরা যায় না। যেমন আশ্বিনী বাবুর কথাই ধরা যাক। তার ভয়ঙ্কর অসুখ ধরতে অনেক সময় লেগেছিল। আশ্বিনী বাবুর সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী পর্যন্ত ধরতে পারেননি। 3টি মেয়ের মৃত্যুর পর ধরতে পারলেন। সুলতান হতভম্ব গলায় বলল, স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে আশ্বিনী বাবুর দলে ফেলে দিয়েছেন। ঠিক করে বলুন তো, আপনি আমার সম্পর্কে কি ভাবছেন? এখন পর্যন্ত আমি কিছুই ভাবছি না, তবে আমার অবচেতন মন নিশ্চয়ই ভাবছে। অবচেতন মনের কর্মকাণ্ড খুব অদ্ভুত। অবচেতন মনকে মাঝে মাঝে আমার কাছে আত্মভোলা শিশুর মতো মনে হয়, যে শিশু নিজের মনে খেলছে, জিগস পাজলের খেলা। এক টুকরোর সঙ্গে আরেকটা টুকরো জোড়া দিয়ে ছবি বানাচ্ছে, ছবি ভেঙে ফেলছে, আবার বানাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত কোনো ছবি তৈরি হয়ে গেলে অবাক বিস্ময়ে কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে আবার সেই ছবিও নষ্ট করে ফেলছে। সুলতান শান্ত গলায় বলল,
স্যার শুনুন, আমার কোনো ছবি দাঁড় করাতে হলে সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই হবে। আমি জবাব দেব। অনুমানের উপর কিছু দাঁড় করানোর প্রয়োজন নেই। মিসির আলি বললেন, অবচেতন মন কাউকে জিজ্ঞেস করে কাজ করে না। জিজ্ঞাসাবাদের বিষয়টি চেতন মনের, অবচেতন মনের না। তবে চেতন মন থেকে সে যে তথ্য নেয় না তা না, তথ্য নেয়, যেটা তার পছন্দ তাই নেয়, সব তথ্য নেয় না। সুলতান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আমার নিজের ধারণা এই বাড়িটা আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। জেলখানার মতো উঁচু পাঁচিলে ঘেরা বিরাট বাড়ি, গেট সব সময় তালাবন্ধ, 3টা কুকুর বাড়ি পাহারা দিচ্ছে। আপনার ধারণা হয়েছে আপনি বন্দী হয়ে গেছেন। যে মুহূর্ত থেকে মানুষ নিজেকে বন্দী ভাবে, সেই মুহূর্ত থেকে তার চিন্তাধারা বদলে যায়। আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন একভাবে চিন্তা করতাম। যেই মুহূর্তে হুইল চেয়ারে বন্দী হয়েছি সেই মুহূর্ত থেকে অন্যভাবে চিন্তা করা শুরু করেছি। আপনার বেলাতেও তাই হচ্ছে। আপনি আমাকে সহজভাবে গ্রহণ করতেই পারছেন না। আপনি ধরেই নিয়েছেন আমি হচ্ছি হুইল চেয়ারে বসা আশ্বিনী বাবু। মিসির আলি কিছু বললেন না। সুলতান বলল, আপনি খেতে যান, আপনার খাবার দেয়া হয়েছে। তুমি খাবে না? না, আমার মেজাজ খুবই খারাপ। আপনার কারণে মেজাজ খারাপ না, আকাশ মেঘে ঢাকা, তারা দেখা যাবে না, এই জন্য মেজাজ খারাপ। মেজাজ খারাপ নিয়ে আমি খেতে পারি না। আপনি খেতে যান, আমি আশ্বিনী বাবুর ডায়েরিটা খুঁজে বের করি। তার অনেক খাতাপত্রের সঙ্গে সঙ্গে ডায়েরিটাও আছে, খুঁজে বের করতে সময় লাগবে। বই পাতা পাওয়া যায়নি কথাটা সত্যি না, পাওয়া গেছে। সেই পাতায় কই মাছের পাতুরি রান্না হয়েছে। লিলি মিসির আলির পাতে মাছ তুলে দিয়ে হাসতে হাসতে বলল, দেখলেন কেমন বোকা বানালাম? আয়োজন প্রচুর। মাছই আছে 3 রকমের, চিংড়ি মাছ, মলা মাছ আর কই মাছ। নানা ধরনের ভর্তা ভাজি, কুচকুচে কালো রঙের একটা ভর্তা দেখা গেল, আর একটার বর্ণ গাঢ় লাল। পাশাপাশি 2টো বাটিতে লাল এবং কালো ভর্তা রাখা হয়েছে, যার থেকে ধারণা করা যায় যে শুধু রান্না না, খাবার সাজানোর ব্যাপারও মেয়েটার মধ্যে আছে। লিলি বলল, চাচাজি, এই দেখুন কালো রঙের এই বস্তু হলো কালিজিরার ভর্তা। কই মাছের পাতুরি আপনার পাতে তুলে দিয়েছি বলেই এটা দিয়ে খাওয়া শুরু করবেন না। কালিজিরা দিয়ে কয়েক নলা ভাত খেলে মুখে রুচি চলে আসবে, তখন যাই খাবেন তাই ভালো লাগবে। মিসির আলি বললেন, আমার রুচির কোনো সমস্যা নেই, তারপরেও তুমি যেভাবে খেতে বলবে আমি সেভাবেই খাবো। লাল রঙের বস্তুটা কি? মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। আমি ঝাল খেতে পারি না। এই মরিচ ভর্তার বিশেষত্ব হচ্ছে ঝাল নেই বললেই হয়। বিশেষ প্রক্রিয়ায় শুকনো মরিচ থেকে ঝাল দূর করা হয়েছে। বিশেষ প্রক্রিয়াটা শুনতে চান? শুনে আমার কোনো লাভ নেই, তবু বলো। শুকনো মরিচ লেবু পানিতে ডুবিয়ে রাখলে মরিচের ঝাল চলে যায়, ভিনেগারে ডুবিয়ে রাখলেও হয়। আমি ঝাল দূর করেছি লেবু পানিতে ডুবিয়ে। বিচিত্র ধরনের রান্নাবান্না তুমি কি কারো কাছ থেকে শিখেছো, না নিজে মাথা খাটিয়ে বের করেছো? বেশিরভাগ রান্নাই আমি আমার নানির কাছ থেকে শিখেছি। নানি আমাকে রান্না শিখিয়েছেন, তার চেয়েও বড় কথা রান্নার মন্ত্র শিখিয়েছেন। আমি প্রায় 20টার মতো রান্নার মন্ত্র জানি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, রান্নার কি মন্ত্র আছে নাকি? লিলি সহজ ভঙ্গিতে বলল, হ্যাঁ মন্ত্র আছে। এই মন্ত্র কাউকে শেখানো নিষেধ, মন্ত্র শেখালে তার পাওয়ার চলে যায়। কিন্তু আপনি চাইলে আপনাকে শেখাবো। আমি রান্না শিখতে চাচ্ছি না, কিন্তু মন্ত্রটা শিখব। মন্ত্রটা সত্যিই শিখতে চান? শিখতে চাই না, শুধু শুনতে চাই, যে কোনো একটা মন্ত্র বললেই হবে। লিলি বলল, এক এক রান্নার এক এক মন্ত্র। ছোট মাছ রান্নার মন্ত্রটা বলি। ছোট মাছের সঙ্গে তেল মশলা মাখাতে হয়, চুলায় হাঁড়ি দিয়ে আগুন দিতে হয়। হাঁড়ি পুরোপুরি গরম হবার পর তেল মশলা মাখা মাছটা হাঁড়িতে দিয়ে মন্ত্রটা পড়তে হয় 10 বার। তারপর পানি দিতে হয়। পানি এমনভাবে দিতে হয় যেন মাছের উপর 2 আঙ্গুল পানি থাকে। এই মন্ত্রের নাম 10-2 মন্ত্র। পানি ফুটতে শুরু করলেই রান্না শেষ। আরেকবার মন্ত্রটা পড়ে ফু দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে হাঁড়ি নামিয়ে ফেলতে হবে। তরকারি বাটিতে ঢালার আগে আর ঢাকনা নামানো যাবে না।
এখন মন্ত্রটা বলো। লিলি বলল, মন্ত্রটা অনেক লম্বা, শুরুটা এরকম: উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে সাগর, নদীতে সপ্তডিঙ্গায় চাঁদ সদাগর। আমি চুলার ধারে, ধোঁয়া বেসুমার, অগ্নিবীণা রন্ধন হবে প্রতিজ্ঞা আমার। অগ্নি আমার ভাই, জল আমার বোন, আমি কন্যা চম্পাবতী, শোন মন্ত্র শোন। আশ্বিনে আশ্বিনা বৃষ্টি, কার্তিকে হিম, শরীরে দিয়াছি বন্ধন, আলিফ লাম মিম। মিসির আলি মন্ত্র শুনে হাসলেন। লিলি বলল, চাচাজি হাসবেন না। এই মন্ত্র পড়ে একবার ছোট মাছ রান্না করে দেখুন। 10 বার মন্ত্র পড়ার পর 2 আঙ্গুল পানি, আর কিচ্ছু লাগবে না। মিসির আলি বললেন, লিলি, আমার ধারণা মন্ত্রটা হলো টাইমিং। সেই সময় তো গ্রামেগঞ্জে ঘড়ি ছিল না। রান্নার মতো তুচ্ছ বিষয়ে ঘড়ির ব্যবহারের প্রশ্নই আসে না। আমার ধারণা তখন মন্ত্র পড়ে সময়ের হিসেব রাখা হতো। তুমি যে মন্ত্রটা বললে, এই মন্ত্র 10 বার বলতে যত সময় লাগে, ততটা সময় তেল মশলা মাখানো মাছ গরম চুলায় রাখলেই হবে। তুমি এক কাজ করো, ঘড়ি দেখে 10 বার মন্ত্র পড়তে কত সময় লাগে সেটা বের করো। তারপর মন্ত্র ছাড়া সময় দেখে রান্না করো। দেখবে রান্না ঠিকই হয়েছে। লিলি বলল, আপনার আসলেই অনেক বুদ্ধি। মন্ত্র যে কিছুই না, সময়ের হিসাব, এটা আমিও টের পেয়েছি। কিন্তু আমার অনেক সময় লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন। আপনি কি যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলেন? এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? মিসির আলি কিছু বললেন না। তিনি লক্ষ্য করলেন লিলি তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। সে কি কিছু বলার চেষ্টা করছে? প্রশ্নের ভেতরেও লুকোনো প্রশ্ন থাকে। মেয়েটির এই প্রশ্নের ভেতরে লুকোনো কোনো প্রশ্ন কি আছে? লিলি বলল, মিষ্টি জাতীয় কিচ্ছু রান্না করিনি। আপনি কি মধু খাবেন? মধু এনে দেব? ওই দিন খলসা ফুলের মধু খেয়েছেন, আজ কেওড়া ফুলের মধু খান। না। লিলি হঠাৎ গম্ভীর হয়ে বলল, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। মিসির আলি বললেন, সুলতান চিঠিতে একটা মেয়ের কথা বলেছিল। ওই মেয়েটি সত্যি আছে? সালমা নাম, 15-16 বছর বয়স, অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মেয়ে। লিলি সহজ গলায় বলল, থাকবে না কেন, আছে। দূরবীনওয়ালাকে বললেই সে আপনাকে দেখাবে। মিসির আলি বললেন, মেয়েটা থাকে কোথায়? লিলি বলল, মেয়েটা কোথায় থাকে তা দিয়ে কি করবেন? মেয়েটার সত্যি কোনো ক্ষমতা আছে কিনা এটা জানা জরুরি, তাই না? মেয়েটার সত্যি কি কোনো ক্ষমতা আছে? মেয়েটার শুধু যে ক্ষমতা আছে তা না, ভয়াবহ ক্ষমতা আছে। তুমি নিজে দেখেছ? হ্যাঁ। আপনি তাকে দেখে খুবই অবাক হবেন। প্রথমে আপনার বিশ্বাস হবে না, ভাববেন ঠাট্টা করা হচ্ছে। মিসির আলি বললেন, তুমি কি সেই মেয়ে? লিলি হ্যাঁ সূচক মাথা নেড়ে খিলখিল করে হেসে ফেলল এবং প্রায় সঙ্গে সঙ্গেই হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, চাচাজি শুনুন, মধু আপনাকে খেতেই হবে। ইচ্ছা না করলেও খেতে হবে। দূরবীনওয়ালা যদি শোনে আপনাকে মধু দেয়া হয়নি, তাহলে খুব রাগ করবে। আমাকে বলা হয়েছে আজ যেন কেওড়া ফুলের মধু দেওয়া হয়। মধু না খেলে সুলতান রাগ করবে? রাগের চেয়েও যেটা করবে সেটা হলো মেজাজ খারাপ। মিসির আলি বললেন, নিয়ে এসো তোমার মধু। লিলি বললেন, সুন্দরবনের মধু কিভাবে খায় এই গল্প কি আপনি জানেন? না, জানি না। আপনি আঙ্গুলে মধু মাখিয়ে খেতে শুরু করুন, আমি গল্পটা করি। ছোট বাচ্চাদের যেমন গল্প বলে বলে খাবার খাওয়াতে হয়, আপনাকেও সেরকম গল্প বলে বলে মধু খাওয়াবো। ঠিক আছে, শুরু করো তোমার গল্প। কোনো বানরের যখন মধু খেতে ইচ্ছে করে, সে তখন নদীর পাড়ে চলে যায়। সারা গায়ে কাদা মাখে, তারপর রোদে বসে এই কাদা শুকায়। আবার যায় কাদায়, আবার কাদায় হুটোপুটি করে গায়ে কাদা মাখে, আবারও রোদে শুকায়। এই প্রক্রিয়াটি কয়েকবার করার পর বানরের গায়ে শক্ত কাদার একটা স্তর পড়ে যায়। তখন সে মহা আনন্দে চাক ভেঙে মধু খায়। মৌমাছিরা কাদার স্তরের জন্য তার গায়ে হুল ফুটাতে পারে না। বুলেট প্রুফ জ্যাকেটের মতো মৌমাছি প্রুফ কর্দম জামা। চাচাজি, ঘটনাটা কি আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। সুন্দরবনের মধু নিয়ে আমি এর চেয়েও 100 গুণ ইন্টারেস্টিং আরেকটা গল্প জানি। সেটা আজ বলবো না, অন্য একদিন বলবো।
সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যে মুষলধারে পড়ছে তা না, তবে বাতাস প্রবল বেগে বইছে। বাড়ির চারদিকে প্রচুর গাছপালা বলে ঝড়ের মতো শব্দ হচ্ছে। এমন ঝড় বৃষ্টির রাতে আকাশ দেখার প্রশ্নই আসে না। মিসির আলি দোতলায় তার ঘরে আধশোয়া হয়ে আছেন। কিছুক্ষণ আগেই রাতের খাবারের পর্ব শেষ করে এসেছেন। বিছানা থেকে আর নামতে হবে না এই ভেবেই শান্তি শান্তি লাগছে। ঝড় বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গেই আবহাওয়া শীতল হয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগছে। যতই সময় যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। মিসির আলি তার গায়ে পাতলা চাদর দিয়েছেন। কোলবালিশ আড়াআড়ি রেখে তার উপরে পা তুলে দিয়েছেন। মোটামুটি আরামদায়ক অবস্থান। তার মাথার কাছে টেবিলের উপর একটা হারিকেন এবং কেরোসিনের ল্যাম্প। তাতেও ঘর তেমন আলো হচ্ছে না। মিসির আলির হাতে আশ্বিনী কুমার বাবুর হাতে লেখা ডায়েরি। লেখা খুব স্পষ্ট নয় এবং যথেষ্ট পরিমাণে প্যাঁচানো। এই আলোয় পড়তে কষ্ট হচ্ছে, তারপরেও স্বস্তির কারণ আছে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে ঘর অন্ধকার হবে না। ঢাকা শহরে ঝড় বৃষ্টি মানেই টেনশন। এই বুঝি ইলেকট্রিসিটি চলে গেল। বরকত এসে টেবিলে চায়ের ফ্লাস্ক এবং কাপ রেখে গেছে। দরজার ছিটকিনি ঠিক করে দিয়ে গেছে। মিসির আলি বরকতের সঙ্গে টুকটাক আলাপ চালাবার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। মিসির আলির ধারণা কোন এক বিচিত্র কারণে বরকত তাকে পছন্দ করছে না। ভালো দুর্যোগ শুরু হয়েছে। মিসির আলি গাছের ডাল ভাঙার শব্দ শুনলেন। ঝড় বৃষ্টির সময় গাছের পাখিরা কোনো ডাকাডাকি করে না। তারা একেবারে চুপ হয়ে যায়। অথচ তাদেরই সবচেয়ে বেশি ডাকাডাকি করার কথা। কুকুররা মনে হয় প্রাকৃতিক দুর্যোগ পছন্দ করে না। মাঝে মাঝে তাদের ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছে। তারা কেউ আলাদা আলাদা ডাকছে না। যখন ডাকছে তিনজন একসঙ্গেই ডাকছে। মিসির আলি খুব মন দিয়ে ডায়েরি পড়ার চেষ্টা করছেন। শুধু কুকুররা যখন ডেকে উঠছে তখন মনোসংযোগ কেটে যাচ্ছে। কেন জানি কুকুরের ডাকটা শুনতে ভালো লাগছে না। আশ্বিনী কুমারের ডায়েরিটা ঠিক ডায়েরির আকারে লেখা না। অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা আছে। কিছু কিছু লেখাতে দিনক্ষণ স্থানকাল উল্লেখ করা, বেশিরভাগ লেখাতেই তারিখ নেই। বাজারের হিসাব আছে, চিঠির খসড়া আছে, আয়ুর্বেদ ওষুধের বর্ণনা আছে। ডায়েরির শুরুই হয়েছে আয়ুর্বেদ ওষুধের বর্ণনায়। গাত্রবর্ণ উজ্জ্বল এবং গৌর করিবার অব্যর্থ উপায়। পুন্নাগের কচি ফল দিয়া কাঠ প্রস্তুত করিতে হইবে। উক্ত কাঠ জাল দিয়া ভাসমান তৈল পাওয়া যাইবে। উক্ত তৈল সর্বাঙ্গে মাখিতে হয়। পুন্নাগের আরেক নাম রাজচম্পক। রামায়ণ মহাকাব্যে পুন্নাগের সুন্দর বর্ণনা আছে। রাবণ সীতাকে হরণ করিবার পরের অংশে আছে, রাম ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বিষণ্ণ মনে হাঁটিতেছিলেন। হঠাৎ চোখে পড়িল পুন্নাগ পুষ্পের মেলা। তিল্যকাশক পুন্নাগ বকুলোদ্দাল কামিনীম রম্যপবন সম্বাধিং পদ্ম সম্পীড়িত কাম। নোট: আমি পুন্নাগ তৈল প্রস্তুত করিবার চেষ্টা করিয়াছি। কাঠ জাল দিলে তৈল প্রস্তুত হয় না। নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়া আছে। বৈদ্যদের নথিতে গাত্রবর্ণ উজ্জ্বলের নিমিত্ত রক্তচন্দন, অনন্তমূল এবং মঞ্জিষ্ঠার উল্লেখ আছে। তবে পুন্নাগের সমকক্ষ কেহ নাই, ইহা বারংবার বলা হইয়াছে। পুন্নাগ প্রসঙ্গে আরো কোনো কৌতূহল উদ্দীপক তথ্য পাইলে লিপিবদ্ধ করা হইবে। এই পর্যন্ত লেখার পর 2টি পাতা খালি, কিছুই লেখা নাই। তৃতীয় পাতায় দিনক্ষণ দিয়ে তারা দর্শনের বর্ণনা। অদ্য 5ই জ্যৈষ্ঠ, ইংরেজি 20শে মে, মধ্য রজনী। বিভূতিবাবুর হিসাব অনুযায়ী অদ্য রজনী 10 ঘটিকায় সারমেয় যুগল মধ্য গগনে অবস্থান করিবে। সারমেয় যুগল দর্শনের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন করিয়াছি। কন্যাদের মাতাকে এই অপূর্ব দৃশ্য দেখিবার জন্য বলিয়াছিলাম। তিনি শিরোপীড়ায় আক্রান্ত হইয়া অপারগতা প্রদর্শন করিলেন। কিঞ্চিৎ ব্যথিত হইয়াছি। জগতের কোনো মনোমুগ্ধকর দৃশ্য একা উপভোগ করা যায় না। আকাশ পরিষ্কার আছে। সন্ধ্যাকালে মেঘ ছিল, এখন মেঘ দূরীভূত হইয়াছে। ঈশ্বরের অসীম কৃপা। বিভূতিবাবুর পত্রানুযায়ী সারমেয় যুগলের একটির গলায় এই মণ্ডলের সর্বাপেক্ষা উজ্জ্বল তারকাটি অবস্থিত। এই তারকাটির প্রভা 3য় মাত্রার। তারকাটির নাম চার্লসের হৃদয়। সম্রাট প্রথম চার্লসের স্মৃতির উদ্দেশ্যে এই নামকরণ। সারমেয় যুগলের উল্লেখ বেদে আছে।
ইহাদের বলা হইয়াছে যমের দুয়ারের প্রহরী। এই মণ্ডলের দুইটি উজ্জ্বল তারকার একটির ভারতীয় নাম জ্যেষ্ঠ কালকজ্ঞ, আরেকটির নাম কনিষ্ঠ কালকজ্ঞ। জ্যেষ্ঠ কালকজ্ঞ একটি বিষম তারা এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। যে 4টি তারা দিয়া কন্যার হীরক নাম চিত্রটি গঠিত, জ্যেষ্ঠ কালকজ্ঞ তার একটি। আজ সারমেয় যুগল দেখিবার সৌভাগ্য যেন হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করিয়াছি। মিসির আলি দ্রুত পাতা উল্টালেন। ডায়েরিতে বিচিত্র সব বিষয় লেখা আছে, জ্যামিতিক চিহ্ন আছে, তার ব্যাখ্যা আছে, জায়গায় জায়গায় টিকা টিপ্পনী আছে। যেমন জ্ঞান সম্পর্কে বলা হয়েছে। জ্ঞান জ্ঞান দুই প্রকার, পবিত্র জ্ঞান এবং অপবিত্র জ্ঞান। অপবিত্র জ্ঞান ঈশ্বর কর্তৃক অনুমোদিত। আদি মানব আদমের পতন হইয়াছিল ঈশ্বর কর্তৃক অনুমোদিত জ্ঞান আহরণের জন্য। অনুমোদিত জ্ঞান অতীব রহস্যময়, যদিও পরিত্যাগ লাভের জন্য এই জ্ঞানের প্রয়োজন নাই। পুন্নাগ ফুলের কথা কয়েক পাতা পরেই আবার পাওয়া গেল। পুন্নাগ, হে পুন্নাগ, তোমার সুগন্ধ ত্রিভুবন খ্যাত। তোমার যশ ও খ্যাতি দিগাঙ্গনারা নিজ অঙ্গনে ছড়াইয়া রাখে, তবু তোমার একটি অখ্যাতি, তোমার শরীরের কোটরে বাস করে বিষধর সর্প। নোট: পুন্নাগ বৃক্ষের কোটরে বিষধর সাপ বাস করে, এই তথ্য জানা ছিল না। হায়, এই বিপুল বসুধার কত অল্পই না আমি জানি। দরজায় খটখট শব্দ হচ্ছে। বই নামিয়ে মিসির আলি বললেন, কে? চাচাজি, আমি লিলি। আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আপনার ঘরে ছিটকিনি বরকতকে ঠিক করতে বলেছিলাম, বরকতকে ঠিক করেছে? হ্যাঁ, ঠিক করেছে। ছিটকিনি লাগিয়েছেন? না। ছিটকিনি লাগিয়ে ঘুমোবেন, ভুলবেন না যেন। কুকুরগুলি মাঝে মাঝে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, এই জন্য বলছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখেন আপনার মাথার কাছে অ্যালসেশিয়ান, তাহলে ভয়েই হার্ট ফেল করবেন। অবশ্যই ছিটকিনি লাগিয়ে ঘুমাবো। তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে এসো। আপনি আসতে বলছেন না, এই জন্য আসতে পারছি না। আমি আপনার জন্য পান নিয়ে এসেছি। এসো, ভেতরে এসো। লিলি পানের বাটা হাতে ঘরে ঢুকলো। হাসি মুখে বলল, আমাকে আপনার কাছে পাঠিয়েছে দূরবীনওয়ালা। আমার দায়িত্ব হলো আপনাকে জাগিয়ে রাখা। কেন বলো তো? দূরবীনওয়ালার ধারণা হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হবার পর আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন তারা দেখা যাবে। বৃষ্টির পর আকাশ নাকি ঝকঝকে হয়ে যায়, তখনই তারা দেখার আসল মজা। ও আচ্ছা। আপনি একবার ঘুমিয়ে পড়লে তো আর আপনাকে জাগানো ঠিক হবে না, তাই আপনাকে জাগিয়ে রাখার চেষ্টা। এখন বলুন, কি করলে আপনি জেগে থাকবেন? জেগে থাকা আমার জন্য কোনো সমস্যা না। আমি অনেক রাত জাগি। তুমি আমাকে জেগে থাকতে বলেছ, আমি জেগে থাকব। আশ্বিনী বাবুর ডায়েরি পড়ছেন? হুম। মরা মানুষের ডায়েরি পড়ে লাভ কি বলুন? মানুষটা তো মরেই গেছে। এর চেয়ে জীবিত মানুষের ডায়েরি পড়া অনেক ভালো। আপনি এত আগ্রহ করে পুরনো ডায়েরি পড়েন জানলে আমি ডায়েরি লেখার অভ্যাস করতাম। চাচাজি, নিন পান খান। মিসির আলি পান হাতে নিলেন। লিলি চেয়ার টেনে খাটের পাশে বসেছে, তাকে ক্লান্ত লাগছে। পরপর দুবার হাই তুলল। মিসির আলি বললেন, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতানকে বলে রেখো বৃষ্টি কমলে যেন আমাকে খবর দেয়, আমি জেগে থাকবো। আমার সঙ্গে গল্প করতে আপনার ভালো লাগছে না, তাই না? আপনার মন পড়ে আছে আশ্বিনী বাবুর লেখাতে, ঠিক বলছি না চাচাজি? মিসির আলি বললেন, ডায়েরিটা পড়ে শেষ করতে ইচ্ছা হচ্ছে, এটা ঠিক। তার মানে এই না যে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তুমি খুব গুছিয়ে কথা বলো। লিলি বলল, আশ্বিনী বাবুর ডায়েরি পড়ে কি তথ্য বের করলেন শুনি? মাত্র তো পড়া শুরু করেছি। যা পড়েছেন সেখান থেকে এখনো ইন্টারেস্টিং কিছু বের করতে পারেননি? পুন্নাগ ফুলের কথা লেখা আছে, খুব আগ্রহ করে লেখা। এই ফুল বেটে গায়ে মাখলে গায়ের রং উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেন। এর থেকে ধারণা করা যায় যে গায়ের রং নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমার ধারণা তার মেয়েগুলির গায়ের রং কালো ছিল। তিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন, যে কালী হলো গৌরকালী, অর্থাৎ সেই কালীর গায়ের রঙও সাদা।
তার মানে গায়ের রঙের প্রতি আশ্বিনী বাবুর মনে অবসেশন তৈরি হয়েছিল। লিলি মুগ্ধ গলায় বলল, বাহ, আপনি তো চট করে একটা ব্যাপার ধরে ফেলেছেন। মিসির আলী বললেন, আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। হাইপোথিসিসটা সত্যি কিনা তার এখনো প্রমাণ হয়নি। লিলি একটু ঝুঁকে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা চাচাজি, মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়ে যায় এটা কি আপনি জানেন? মিসির আলী সোজা হয়ে বসতে বসতে বললেন, অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই। বাড়ি হলো বাড়ি, ইট পাথরের একটা স্ট্রাকচার, এর বেশি কিছু না। লিলি বলল, চাচাজি, আমার কথা শুনুন। এমন অনেক বাড়ি আছে যেখানে বিশেষ কিছু ঘটনা বারবার ঘটতে থাকে, একটা চক্রের মতো ব্যাপার, চক্র ঘুরতে থাকে। এই বাড়িটাও সেরকম একটা বাড়ি। তার মানে এই বাড়িটাও একটা চক্রের মধ্যে পড়ে গেছে। আপনি এমন বুদ্ধিমান একজন মানুষ, আপনার চোখে চক্রটা পড়ছে না কেন? মিসির আলী বললেন, চক্র বলে কিছু নেই লিলি। লিলি চাপা গলায় বলল, চক্র অবশ্যই আছে। আশ্বিনীবাবু তার বাড়িতে গৌর কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানও কি তাই করেনি? মন্দিরে সে কি একটি মূর্তি রাখেনি? চাচাজি, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন। আজ রাতে বৃষ্টি থামবে না, সারা রাত বৃষ্টি হবে, কালও বৃষ্টি হবে। বিছানা থেকে নেমে ছিটকিনি লাগান, শেষে দেখা যাবে ছিটকিনি না লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। এ বাড়িতে কখনো ছিটকিনি না লাগিয়ে ঘুমোবেন না, কখনো না। মিসির আলী বিছানা থেকে নামলেন, দরজার ছিটকিনি লাগালেন, বিছানায় এসে বসলেন। আশ্বিনীবাবুর ডায়েরি এখন তার আর পড়তে ইচ্ছে করছে না। বৃষ্টির বেগ আরো বাড়ছে, গাছের পাতায় শোঁ শোঁ শব্দ হচ্ছে। মিসির আলী চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার খুবই অস্থির লাগছে। চক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে চক্র তো আছেই। পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, প্রতিবারই একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। ঘুরছে গ্যালাক্সি। অতি ক্ষুদ্র যে ইলেকট্রন, সেও ঘুরপাক খাচ্ছে নিউক্লিয়াসের চারদিকে। পদার্থের সর্বশেষ অবস্থা ল্যাপটনস। এর ভর নেই, চার্জ নেই, অস্তিত্বও নেই, শুধু আছে ঘূর্ণন, স্পিন। জন্মের পর মৃত্যু, জীবনচক্র। বিগ ব্যাং, এ মহাবিশ্ব তৈরি হলো। মহাবিশ্ব ছড়িয়ে পড়ছে। কোনো এক সময় আবার তা সংকুচিত হতে শুরু করবে, আবার এক বিন্দুতে মিলিত হবে, আবার বিগ ব্যাং, আবারও মহাবিশ্ব ছড়াবে। দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স। মিসির আলী কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না। তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কে যেন তার গায়ে নিঃশ্বাস ফেলছে। খুবই অস্বাভাবিক ব্যাপার। ঘরের দরজা বন্ধ, বাইরের কোনো ঢোকার পথ নেই। মিসির আলী চোখ মেললেন। হারিকেনের আলোয় স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর। কুকুরটার মুখ তার মাথার কাছে। তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছে। পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়, এর চোখও সবুজ। এ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসির আলী চোখ বন্ধ করে ফেললেন। ব্যাপারটা স্বপ্ন তো বটেই, অত্যন্ত জটিল স্বপ্ন, যা মস্তিষ্কের অত গহ্বর থেকে উঠে আসছে। কুকুরটা চাপা শব্দ করছে। এই শব্দও স্বপ্নের অংশ। কুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছে। এই তো এখন ফিরে আসছে, আবার যাচ্ছে। এখন সে খাটের চারিদিকে পাক খেতে শুরু করেছে। কুকুরটা ঘুরছে চক্রাকারে। আবারও সেই চক্র চলে এলো। চক্রের হাত থেকে মানুষের মুক্তি নেই। মিসির আলী চোখ মেললেন। অতি সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। দরজা খোলা। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টি থেমে গেছে, বাতাসও হচ্ছে না। দরজা খুলল কিভাবে? বাইরে থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা কি আছে? এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ আছে? কোনোই অর্থ নেই। স্বপ্নে বন্ধ দরজা, খোলা দরজা বলে কিছু নেই। স্বপ্নের লজিক খুঁজতে যাওয়া অর্থহীন। কত রাত হয়েছে? টেবিলের উপর হাত ঘড়িটা রাখা আছে। ঘড়ি দেখতে হলে তাকে উঠে বসতে হবে। তাতে শব্দ হবে, কুকুরের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই কাজটা এখন কিছুতেই করা যাবে না। ভয়ঙ্কর অ্যালসেশিয়ান কুকুর, তার মানে কোনো রকম সন্দেহ উপস্থিত হলেই সে ঝাঁপ দিয়ে পড়বে। মিসির আলীর হাত পা ঠান্ডা হয়ে এলো। খুব পানির তৃষ্ণা হচ্ছে। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই তৃষ্ণাবোধ মিথ্যা, কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা। তিনি স্বপ্ন দেখছেন, এর বেশি কিছু না।
কুকুরটা যদি তার উপর ঝাঁপ দিয়েও পড়ে, তাতে তার কিচ্ছু হবে না, বরং লাভ হবে। দুঃস্বপ্ন ভেঙে যাবে, তিনি মিথ্যামিথ্যে জাগবেন না, সত্যিকার অর্থেই জাগবেন। তখন যদি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন, তৃষ্ণা না থাকলে চা খাবেন, চা খাবার পর একটা সিগারেট। মিসির আলি খুব সাবধানে বিছানায় উঠে বসলেন। কুকুরটা হাঁটা বন্ধ করে স্থির হয়ে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার লেজ নড়ছে। এর মানে কি এই যে সে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? মিসির আলি এখন মনে প্রাণে চাচ্ছেন কুকুরটা তার উপর ঝাঁপ দিয়ে পড়ুক, স্বপ্ন ভেঙে যাক। কুকুর ঝাঁপ দিচ্ছে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, আশ্বিনী বাবুর কি কুকুর ছিল? জিজ্ঞেস করে জানতে হবে। দরজায় শব্দ হলো। টকটক করে মোর্স কোডের মতো শব্দ করছে, যেন কেউ কোনো সংকেত দিচ্ছে। মিসির আলি দরজার দিকে তাকালেন। খোলা দরজার ওপাশে কাউকে দেখা যাচ্ছে না, তবে কেউ যে আছে তা বোঝা যাচ্ছে। যে আছে তাকে মিসির আলি চেনেন না, কিন্তু কুকুরটা চেনে। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কুকুরটা সিঁড়ি বেয়ে নামছে, তার নেমে যাবার শব্দ পাওয়া যাচ্ছে। মিসির আলি দ্রুত বিছানা থেকে নামলেন, দরজা বন্ধ করে ছিটকিনি টেনে দিলেন। টেবিলের কাছে এসে ঘড়ি দেখলেন, রাত ৩:২৫। তিনি পরপর ২ গ্লাস পানি খেলেন, তারপরেও তৃষ্ণা কমছে না। তিনি খুব যে নিশ্চিন্ত বোধ করছেন তাও না। স্বপ্নে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। স্বপ্ন ফিজিক্সের সূত্র মেনে চলে না। হয়তো এক্ষুনি দেখা যাবে কুকুরটা বন্ধ দরজা ভেদ করে চলে এসেছে। সে একা আসেনি, সঙ্গী দুজনকেও নিয়ে এসেছে। মানুষের মতো কথা বলাও শুরু করতে পারে। না, তা করবে না। স্বপ্ন ফিজিক্সের সূত্র না মানলেও সাধারণ কিছু নিয়ম মানে। ৮-৯ বছরের বাচ্চা যদি কুকুর স্বপ্ন দেখে, তাহলে সেই কুকুর তার সঙ্গে কথা বললেও বলতে পারে। মিসির আলি যে কুকুর দেখবেন, সে কুকুর কথা বলবে না। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বিছানায় উঠে আবার ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করবেন, নাকি হাঁটাহাঁটি করবেন? মিসির আলি জানালার কাছে চলে গেলেন। যদি কুকুরটাকে দেখা যায়, চেরি গাছের নিচে কেউ কি আছে? হ্যাঁ, আছে তো বটেই। ওই তো হুইল চেয়ারটা দেখা যাচ্ছে। হুইল চেয়ারের পেছনে আছে বরকত। রাত ৩:২৫ ওরা দুজন কি করছে? তারা দেখার প্রস্তুতি? হঠাৎ মিসির আলির বুকে একটা ধাক্কার মতো লাগলো। তিনি অবাক হয়ে দেখলেন হুইল চেয়ারে বসা মানুষটা উঠে দাঁড়িয়েছে। এই তো, হাঁটতে শুরু করেছে, মন্দিরের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই দিকে যাচ্ছে। এখন সিগারেট ধরিয়েছে, আবার ফিরে আসছে। হাতের জ্বলন্ত সিগারেট এখন ফেলে দিল। এই মানুষটা যে সুলতান, তাতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। মানুষটা আবার হাঁটতে শুরু করেছে। মিসির আলি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। না, মানুষটা মন্দিরের দিকে যাচ্ছে না, সে মন্দিরের পেছনে যাচ্ছে। মন্দিরের পেছনে আছে কুয়া। এখান থেকে কুয়া দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে সম্ভব। মিসির আলি কুয়া দেখার জন্য অপেক্ষা করছেন। কুয়া দেখা গেল না। মানুষটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত মিসির আলি তাকিয়ে রইলেন। মিসির আলির মাথায় সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। মনে হচ্ছে কাছেই কোথাও সমুদ্র আছে। বড় বড় ঢেউ উঠছে। ঢেউয়ের মাথায় সমুদ্রের ফেনা। মাথা এলোমেলো লাগছে। কেউ কি ভরাট গলায় কবিতা আবৃত্তি করছে? I let myself in at the kitchen door. It's you, she said. I can't get up, forgive me. Not answering your knock, I can no more. Let people in then, I can keep them out. এটা কার কবিতা? মিসির আলি কিছুতেই মনে করতে পারলেন না। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। তিনি বিছানায় শুয়ে পড়লেন। মাথার ভেতর কবিতাটা ভাঙা রেকর্ডের মতো বাজতে লাগলো। I let myself in at the kitchen door. It's you, she said. I can't get up. Forgive me. আমাকে ক্ষমা করো, আমি উঠতে পারছি না। আমাকে ক্ষমা করো, আমি উঠতে পারছি না। I can't get up. Forgive me.
এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা রহস্য উপন্যাস আমি মিসির আলিয়ের ৩য় পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।